সো এভরিওয়ান, আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের যে পুনরালোচনা যেটা আমরা করছিলাম তার আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। বেশ কিছু থিওরি আরো বাকি রয়েছে আমাদের, সে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব আর তার সাথে সাথে কিছু এক্সাম্পল আলোচনা করব থিওরির সঙ্গে। তাহলে চলো ক্লাসটি আমি স্টার্ট করি, সময় নষ্ট করব না। চলো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র কিভাবে করে নির্ণয় করব। কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র কিভাবে করে নির্ণয় করব যখন কোনো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। যেমন এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1, এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2, আর এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম x3 y3। তবে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে করে নির্ণয় করব। এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে করে নির্ণয় করব। চলো, অন্তঃকেন্দ্রটার সামান্য একটু ধারণা আমি দিয়ে দিই। আমরা তো অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করব, তবে সামান্য একটু জেনে নিই যে অন্তঃকেন্দ্রটা কি। অন্তঃকেন্দ্র হচ্ছে কোনো ত্রিভুজের, অন্তঃকেন্দ্রটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোণের যে সমদ্বিখণ্ডকগুলো আছে না, এই যে কোণ, এটা কোণের যে সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে গিয়ে ছেদ করে কিনা, সেই বিন্দুটা আমরা বলি অন্তঃকেন্দ্র কোনো ত্রিভুজের। তবে সেই ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমরা কিভাবে করে নির্ণয় করব যখন তাদের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক বলা থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমি এটা মিটিয়ে দিলাম। তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমরা নির্ণয় করব যখন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক জানা থাকবে। তবে এভরিওয়ান, শুধুমাত্র স্থানাঙ্ক, শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক জানা থাকলে গেলে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায় না। সেটার জন্য আমাদের কি করতে হবে জানো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে জানতে হবে। তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখাটার এই বাহুটার দৈর্ঘ্য আমরা কিভাবে করে নির্ণয় করব। আমরা ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্যটা a, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু কি হবে, রুট ওভার কি বলতো, ভুজ দুটোর বিয়োগফল x2 মাইনাস x3 তার হোল স্কোয়ার প্লাস কোটি দুটির বিয়োগফল y2 মাইনাস y3। আমরা এর আগের দিন শিখিয়েছি কিভাবে করে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য বের করতে হয়, সেটা আমরা শিখিয়েছি এর আগের দিন। তাহলে y2 মাইনাস y3 মানে কোটি দুটির বিয়োগফল তার হোল স্কোয়ার। এভাবে করে আমরা এই সরলরেখাটার দৈর্ঘ্য বের করলাম। এবার এই সরলরেখাটার দৈর্ঘ্য বের করব, ধরে নিলাম যে এটা b। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে করে বের করব, b ইকুয়াল টু হবে রুট ওভার ভুজ দুটোর বিয়োগফল x1 মাইনাস x3 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y3 তার হোল স্কোয়ার। আবার এই সরলরেখাংশটার দৈর্ঘ্য বের করব c। তাহলে সিটা কিভাবে করে বের করব বলো, রুট ওভার ভুজ দুটোর বিয়োগফল এদের, মানে এই সরলরেখাটার দৈর্ঘ্য অর্থাৎ এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য কিভাবে করে বের করব, ভুজ দুটির বিয়োগফল, ওখানে x1 আর এখানে x2। তাহলে x1 মাইনাস x2 ভুজ দুটোকে বিয়োগ করলাম তার হোল স্কোয়ার প্লাস কোটি দুটোকে বিয়োগ করলাম y1 আর y2। তাহলে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এভাবে করে আমরা কোটি দুটোকে বিয়োগ করলাম তার, এভাবে করে কি বলতো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে নেব প্রথমে। এবার অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হবে, অতএব অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু হবে, সিম্পল ভাবে আমরা করবো কি বলতো, এখানকার যে আমরা এই বাহুটা পেয়েছি কি এ, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ। জাস্ট ভাবো যে এই বাহুটার দৈর্ঘ্য এ, যেটা আমরা পেয়েছি এর মান ওটাই এ। তাহলে এই যে এ, এর সাথে আমরা x1 গুণ করব, এ x1 প্লাস বি এর সাথে গুণ করবে এই x2টাকে, বি x2, আবার সি এর সাথে গুণ করব মানে এই x, এই ভুজটাকে দেখো সিম্পল ভাবে cx3, মানে এই বাহুটার সাথে তার বিপরীত বাহুর ভুজকে গুণ করব, এই বাহুটার মানের সাথে তার বিপরীত, মানে তার বিপরীত বিন্দু, সরি, মানে এই বাহুটার যে মান তার সাথে তার বিপরীত শীর্ষ বিন্দুর ভুজকে গুণ করব, প্লাস এই বাহুটার যে মান তার বিপরীত শীর্ষবিন্দুর ভুজকে গুণ করব, প্লাস
এই বাহুটার যে মান তার সাথে তার বিপরীত বিন্দুর শীর্ষ ভুজকে গুণ করব, গুণ করে সবটিকে যোগ করে নিলাম, আর নিচে আবার বাহু তিনটির যোগফলকে লিখে নিলাম। এভাবে করে আমাদের অন্তঃকেন্দ্রের ভুজটা বেরোলো। এখন কোটিটাকে আমরা বের করব। কিভাবে করে কোটিটাকে বের করব? একইভাবে এই এই মানে এই বাহুটার যে মান তার বিপরীত যে শীর্ষবিন্দু তার কোটিটাকে গুণ করব, ay1 প্লাস এই বাহুটার যে মান তার বিপরীত যে বিন্দু তার কোটিটাকে গুণ করব, অর্থাৎ by2 প্লাস এই যে বাহুটা, এই বাহুটার তার বিপরীত বিন্দু এটা, তার কি বলতো আমরা যে বিপরীত যে বিন্দুটা রয়েছে তার আমরা কোটিকে গুণ করব, তাহলে cy3। এভাবে করে করার পরে আমরা আবার তিনটা বাহুর যোগফল মানে তিনটা বাহুর যোগফলকে নিচে লিখে দিব। বাস, এটা অন্তঃকেন্দ্রের কোটি বেরিয়ে গেল। তাহলে ভুজ আর কোটি দিয়েই তো একটা স্থানাঙ্ক তৈরি হয়, একটা বিন্দুর স্থানাঙ্ক তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কোন ত্রিভুজের। ঠিক আছে, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমরা কিভাবে করে নির্ণয় করবো সেটা তো আমরা শিখালাম। একটা এক্সাম্পল দিয়ে বোঝালে গেলে মনে হয় জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে, ওই জন্য আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, চলো। তাহলে বিষয়টা হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিলাম, হ্যাঁ, দেখো বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো, চিন্তা করো না। আমরা এই স্থানাঙ্কটা নিয়ে নিলাম 2,3, এটা নিয়ে নিলাম 5,7, আর এটা নিয়ে নিলাম হুম, এটা নিলাম 10,-3। তাহলে একটা ত্রিভুজ নিলাম যার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জেনে গেছি, মানে তিনটা শীর্ষবিন্দু আমরা নিয়ে নিয়েছি। এখন এই ত্রিভুজটার আমরা অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক জানবো। চলো দেখি কিভাবে করে মানে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হয়, সেটা এক্সাম্পল সহকারে আমরা বুঝে নিচ্ছি। তাহলে একটা কাজ করব, আমরা এই বাহুটার মানটাকে নির্ণয় করব। আমরা এটা ধরে নিলাম, এ ধরে নিলাম, ঠিক আছে, জাস্ট বুঝার জন্য। তাহলে এ ইকুয়াল টু কি হবে? বলো? রুট ওভার, আচ্ছা, 5 থেকে 10 বাদ দিলাম, 5 - 10 তার হোল স্কোয়ার প্লাস 7 থেকে 3 বা -3 বাদ দিচ্ছি, 7 থেকে -3 যদি আমি বাদ দিই তাহলে মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে তার হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি হচ্ছে বলো? রুট ওভারের মধ্যে এখানে 5 - 10 মানে -5, -5 এর স্কোয়ার হবে 25, প্লাস এখানে হচ্ছে 7 + 3 মানে 10, 10 এর স্কোয়ার মানে হচ্ছে 100, 10 এর স্কোয়ার করলে গেলে কত হবে বলো? 100 হবে। তাহলে হয়ে গেল রুট ওভার 125, অর্থাৎ 5√3, 5√5। ঠিক আছে, তাহলে এটা বের হলো এর ভ্যালু, এটা বাহুটা আমরা বি ধরলাম, তাহলে এই বাহুটার ভ্যালু কি হবে? বি ইকুয়াল টু হবে রুট ওভার, এখানে 2 থেকে 10 যদি আমি বাদ দিই মানে 2 - 10 যদি আমি করি তাহলে তার স্কোয়ার প্লাস এখানে কোটি দুটোকে আমি বিয়োগ করলাম, 3 - 3, 3 - -3 মানে হচ্ছে 3 + 3 তার হোল স্কোয়ার রুট ওভারের মধ্যে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 - 10 মানে হচ্ছে -8 এর স্কোয়ার, -8 এর স্কোয়ার মানে 8 এর স্কোয়ার, তাহলে 64 প্লাস 3 + 3 6, 6 এর স্কোয়ার কি হবে? 36 হবে। তাহলে রুট ওভার 36 আর 64 গুণ করলে রুট ওভার 100, তার যার বর্গমূলটা হচ্ছে 10। তারপরে এবার আমরা এটাকে সি ধরলাম, এই সি মানে এই বাহুটার ভ্যালুটা আমরা বের করি। তাহলে সি ইকুয়াল টু কি হবে বলো? রুট ওভার ভুজ দুটোকে বিয়োগ করো, 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস এখানে 3 - 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2 - 5 মানে 3, -3 স্কোয়ার 9 প্লাস এখানে কি হবে? 3 থেকে 7 -4 এর স্কোয়ার কত? 16, তাহলে 16 আর 9 কে যোগ করলে রুট ওভার 25, আর 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এভাবে করে আমরা এর মান বের করলাম, বি এর মান করলাম, আর সি এর মান বের করলাম। ঠিক আছে, এখন অন্তঃকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? অতএব ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক
ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে? কি বললাম? ইকুয়াল টু এটা বাহু কত বেরোছে, এর মান কত, এটা বাহু ইন্টু তার ভুজ, না এ ইন্টু 2, এখানে এর মান কত, এর মান হচ্ছে 5√5, তাহলে 5√5 দিয়ে 2কে যদি গুণ করি তাহলে হবে 10√2, সরি 10√5 প্লাস 5√5 দিয়ে গুণ তো করলাম, মানে এটা বাহু থেকে আমরা কি শিখলাম বলো তো, যে এটা বাহুর মান দিয়ে তার বিপরীত বিন্দুর ভুজকে গুণ করব, প্লাস এটা বাহুর মান দিয়ে তার বিপরীত বিন্দুর ভুজকে গুণ করব। এটা বাহু বি এর মান কত, বি এর মান হচ্ছে কোথায় যেন, বি এর মান হচ্ছে 10, এটা বাহুর মান কি, এটা 10 বেড়ে গেছে, এটা বেড়ে গেছে কি বলতো 5√5, আর এটা বেড়ে গেছে সি এর ভ্যালু বেরিয়েছে 5, তাহলে 5√5 দিয়ে এটা ভুজকে গুণ করলাম, 10 দিয়ে এটা ভুজকে গুণ করে কি হবে 5×10=50, প্লাস এখানে কি আছে জানো, এটা বিন্দু দিয়ে তার বিপরীত বিন্দুর ভুজকে গুণ করি তাহলে কি হবে 5×10=50, তাহলে ভুজগুলোকে গুণ করে দিলাম। এখন তিনটা বাহুর মানকে যোগ করে নিই, 5 প্লাস মানে এটা হচ্ছে 5√5 প্লাস এটা হয়ে গেল 10 প্লাস এটা হয়ে গেল 5, তাহলে ভুজটা আমাদের বেড়ে গেল। এখন আমরা কি বের করবো বলো তো, কোটিটা আমরা বের করব একইভাবে, এই বাহুটার মান দিয়ে তার বিপরীত বিন্দুর কোটিটাকে গুণ করছি, 5×3=15√5 প্লাস এটা দিয়ে তার বিপরীত বিন্দুর কোটিটাকে, তাহলে কি হচ্ছে 7×10=70 প্লাস এবার এটা বাহুটা দিয়ে তার বিপরীত বিন্দুর কোটি, 3×5=15 -15, আচ্ছা এখানে -15 হচ্ছে, হ্যাঁ এখানে 5 আর এখানে -3, -15 গুণ করে, আর নিচে আবার তিনটাকে যোগ করে নাও, 5√5 প্লাস 10 প্লাস হচ্ছে 5, সবটাকে গুণ করে নিলাম, তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি বলতো কোটি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করবো, কাটাকুটি করে আমরা কি বলতো স্থানাঙ্কটাকে বের করে নেবো। তো এভাবে করে অ্যাকচুয়ালি আমি প্রসেসটা দেখালাম যে কিভাবে করে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হয়। তাহলে এই হচ্ছে অন্তঃকেন্দ্র নির্ণয়ের প্রসেস। সো ক্যান্ডিডেটস, এবার আমরা জানবো কি বলতো, যে কোনো ত্রিভুজের তিনটি যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে করে নির্ণয় করবো সেটা আমরা জানবো। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নাও, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 দেওয়া আছে, এই ত্রিভুজের মানে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x2 y2 দেওয়া আছে, আর এই স্থানাঙ্কটা দেওয়া আছে x3 y3। তাহলে এই যে ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে করে নির্ণয় করব, অর্থাৎ এই ত্রিভুজটা কতটা জায়গা দখল করে আছে সেই জিনিসটা আমরা কিভাবে করে নির্ণয় করব। চলো, সিম্পল জিনিস, ত্রিভুজটার যে ভুজগুলো সেগুলোকে সাজিয়ে নাও পরপর, x1 y1, সরি মিস্টেক, x1 x2 x3, তারপরে আবার x1, মানে x1 x2 x3 মানে পর পর ভুজগুলোকে আমি সাজিয়ে নিলাম, x1 x2 x3 সাজিয়ে নিলাম, আবার প্রথম ভুজটাকে আবার একবার লিখে দিলাম। একইভাবে নিচে যেখানে x1 আছে কিনা তার y1টাকে নিয়ে নিলাম, তারপরে কি বলতো যেখানে x2 আছে ওখানে y2 আছে, মানে যেখানে x2 আছে সেই মানে তার ক্ষেত্রে যে কোটিটা আছে y2 সেটাকে নিয়ে নিলাম, তারপরে y3 নিয়ে নিলাম, মানে যেখানে x3 আছে ওটাই তো y3, ওই ক্ষেত্রে তো y3 আছে, তাহলে ওটা হচ্ছে y3, তারপরে প্রথমে যেটা লিখেছিলাম ওটাকে আবার লিখে নিলাম। এভাবে করে আমরা ভুজগুলোকে সাজিয়ে নিব আর কোটিগুলোকে সাজিয়ে নিব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই যে এগুলোকে আগে গুণ করবো, এটা ভুজের সাথে এটা কোটি, এটা ভুজের সাথে এটা কোটি, আর এটা ভুজের সাথে এটা কোটিকে আমরা গুণ করব। ঠিক আছে, কিভাবে করে, মানে ত্রিভুজটির অ্যাকচুয়ালি ক্ষেত্রফল আমরা লিখবো যে অতএব ত্রিভুজটির
ক্ষেত্রফল সমান কি হবে বলো তো, হাফ অফ, এটাকে গুণ করো x1 সাথে y2 গুণ করো, তাহলে x1 y2 প্লাস প্লাস দিয়ে দিলাম, এবার x2 এর সাথে y3 গুণ করলাম, আবার একইভাবে x3 এর সাথে y1 কে গুণ করো, আবার যোগ করে নাও x3 y1, এভাবে করে আমরা গুণ করে নেবো এরকম ভাবে, তারপর সবটিকে ব্র্যাকেট দিয়ে মানে সবটিকে আবার যোগ করে নেব, এবার মাইনাস করবো কোনগুলোকে জানো, এবার এভাবে করে গুণ করলাম, এবার এইভাবে করে গুণ করবো, এই যে y1 এর সাথে x2 কে গুণ করবো, এটার সাথে এটাকে আমরা গুণ করব, তাহলে y1 x2 বা x2 y1 যা বলো x2 y1 প্লাস প্লাস করে নেব, এবার এটার সাথে এটাকে গুণ করব, y2 x3 বা x3 y2 x3 y2 প্লাস আবার প্লাস কোনটা, এই যে এটা, এটার সাথে এটাকে গুণ করব, মানে y3 এর সাথে x1 কে গুণ করব, অর্থাৎ x1 কে y3 এর সাথে গুণ করব, x1 y3 এভাবে করে গুণ করে হয়ে গেল, বাস কাজ শেষ, এখানে মড দিয়ে দিলাম। এখন কাজটা হচ্ছে কি করব, মানে আর কাজটা কি, এটিকে সবটিকে গুণ করে যোগ করব, যোগ করে যেটা হবে এটিকে গুণ করে যেটা যোগ করব, যেটা হবে এটা মানে এর মানটা থেকে এর মানটাকে বাদ দেব, বাদ দিয়ে যাওয়া হবে, কোনো যদি মাইনাস মান থাকে তাহলে সেটা ধনাত্মক পজিটিভ হয়ে যাবে, কারণ মড দেওয়া আছে, মড মানে কি সর্বদা ধনাত্মক মানটাকে নিতে হবে, ঠিক আছে। এভাবে করে আমরা কি বলতো, আর যেটা মানটা বের হবে এর মানটা থেকে এর মানটাকে বাদ দিয়ে যেটা হবে তাকে আবার 1/2 এর সাথে গুণ করে যেটা হবে সেটাই হবে কি বলতো ত্রিভুজটির ক্ষেত্রফল, মানে এত বর্গ একক হবে, হ্যাঁ ক্ষেত্রফলে আবার বর্গ একক লাগাতে হয়। অথবা আরো একটা প্রসেস যদি আমি বলি, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের আরো একটা প্রসেস আমি যদি বলি, তাহলে ভেরি সিম্পল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের আর একটা প্রসেস কি হতে পারে, যে এই ক্ষেত্রে যেগুলো দেখতে পাচ্ছ কিনা এদের ডিটারমিনেন্ট নির্ণয় করে নিতে পারো। কি করতে পারো বলো তো, যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, আর একটা মানে এটা হচ্ছে 1 নম্বর প্রসেস বলতে পারো, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস বলতে পারো। 2 নম্বর প্রসেসটা হচ্ছে কি বলতো, মানে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে বলতো, হাফ ইন্টু ডিটারমিনেন্ট, এখানে দেখতে পাচ্ছ যে ভুজ আর কোটিগুলো x1 y1 x2 y2 x3 y3, ভুজ আর কোটিগুলোকে এরকম ভাবে দিয়ে মানে ভুজগুলো দিয়ে প্রথম কলমটা গঠন করব, কোটিগুলোকে দিয়ে দ্বিতীয় কলমটা গঠন করব, আর তৃতীয় আর একটা কলম গঠন করব 1 দিয়ে, শুধুমাত্র এগুলো হচ্ছে 1, এখানে 1 এখানে 1 এখানে 1, এর যে ডিটারমিনেন্টের ভ্যালুটা যেটা বেরোবে তাকে হাফ দিয়ে গুণ করবা, ওইভাবে করেও কি বলতো ক্ষেত্রফল বেড়ে যাবে, এত বর্গ একক, এত বর্গ একক, এভাবে করে কি বলতো ত্রিভুজটার ক্ষেত্রফল বের হতে পারে, এভাবে করে বের করতে পারো, এই সূত্রের সাহায্যে বের করতে পারো, এই সূত্রের সাহায্যেও বের করতে পারো। ডিটারমিনেন্টের অঙ্ক তো তোমরা করেছো তোমাদের সেমিস্টার অনেক এ সরি 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 ডিটারমিনেন্টের অঙ্ক তোমরা তো করোনি, এবার ডিটারমিনেন্ট হয়তো তোমরা হয়তো জানো না, ডিটারমিনেন্ট যদি না জানো তাহলে এটা করার দরকার নেই, তোমরা এই প্রসেসে করবা, ঠিক আছে। তবে এটা একটা পদ্ধতি, একটা এক্সাম্পল দিলে গেলে মনে হয় ধারণাটা আরো ভালো ক্লিয়ার হবে। তাহলে ত্রিভুজটার 3টা স্থানাঙ্ক আমরা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম 4, -3, এটা নিয়ে নিলাম 3, 2, এটা নিয়ে নিলাম। তাহলে আমরা ত্রিভুজটার 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিলাম, এই 3টা স্থানাঙ্ক থেকে আমরা বের করবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে। যে যে থিওরি আমরা জানলাম সেই থিওরির ভিত্তিতে আমরা কি বলতো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। চলো তাহলে কিভাবে করে নির্ণয় করতে হয়, আমি কি বললাম, প্রথমে ভুজগুলোকে একদিক থেকে ভুজগুলোকে লিখে নাও, এটা ধরে নাও x1 y1, এটা x2 y2, এটাকে x3 y3 ধরে নিলাম,
তাহলে x1 তাহলে কি আছে বলো 4 আছে, তারপরে হচ্ছে x2 কি আছে বলো 3 আছে, তারপরে x3 কি আছে বলো 6 আছে। আবার প্রথম ভুজটাকে আর একবার লিখে নাও, একইভাবে কোটিগুলোকে এবার লিখো। এটা x1 y1 ধরেছিলেন, তাহলে y1 এটা -3, এটা হচ্ছে 2, এক্ষেত্রে কোটিটা হচ্ছে 7। আবার প্রথম কোটিটাকে আরেকবার লিখে নিচ্ছি -3। এখন কি করব আমি বললাম না যে এইভাবে করে গুণ করব, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে কি বলো 1/2 মড, ব্র্যাকেটে কি লিখবো বলো 4 দুনা 8 প্লাস 3 7 21 প্লাস 3 6 18, 18 এবার কি বলো তো -18 হচ্ছে, তাহলে প্লাস ব্র্যাকেটের মধ্যে -18 যদি লিখি প্লাস মাইনাস -18 হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা প্লাস মাইনাস মাইনাস হচ্ছে ওই জন্য মাইনাস এখানে বসলো মাইনাস। এবার কি হবে, এবার উল্টো দিকে গুণ, এটার সাথে এটাকে গুণ, 3 3 কি বলো তো 9, এবার মাইনাস আছে ওই জন্য -9 প্লাস এটার সাথে এটাকে গুণ 7 দুনা 12 প্লাস এটার সাথে এবার এটাকে গুণ 4 7 28। তাহলে কি হচ্ছে বলো, এখানে 1/2 8 8 আর 21 কে যোগ করলে গেলে কত হবে 29, 29 থেকে 18 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 29 থেকে 18 বাদ দিলে গেলে কত 11, তাহলে এখানে হয়ে গেল 11 মাইনাস এটার থেকে এটাকে বাদ 28 আর 12 কত 40, 40 থেকে 9 বাদ কত হবে 31, তাহলে তো মড, তাহলে এখানে হয়ে গেল 1/2 মড কি আছে বলো 11 আর 31 কে বাদ দিলে গেলে কি হবে 11 থেকে 31 বাদ দিলে গেলে -20 হবে না, -20, তাহলে -20 বেরোলে তো মাইনাস সংখ্যা বেড়ে গেছে। এবার যেহেতু এটা মড আছে সেহেতু মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে কি হয়ে গেল 1/2 ইন্টু 20, মাইনাসটা উঠে গেল কেন, কারণ এখানে মড আছে। তাহলে 2 দিয়ে আমরা যদি 20 কে কেটে দিই তাহলে কি হবে বলো, বলো কি হবে 10 দুনা 20, তাহলে উপরে হয়ে গেল 10, তাহলে 10 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 10 বর্গ একক। তাহলে এইভাবে করে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে গেলে তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এটা নিচু ক্লাসের ধারণা, তারপরে আমি একটু দেখে দিলাম। সো প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা জানবো যে তিনটা বিন্দু সমরেখ কখন হয়। আমি তিনটা বিন্দু নিই, সমরেখ মানে একই সরলরেখায় কখন থাকবে কিভাবে করে বুঝবো। আমি তোমাকে বলে দিলাম যে ধরে নাও কোনো চিত্র মিত্র দিলাম, আমি বলে দিলাম যে x1, y1, একটা বিন্দু হচ্ছে x2, y2, আর একটা বিন্দু হচ্ছে x3, y3। এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক, আমি এই স্থানাঙ্ক দিয়ে দিলাম তোমাদেরকে, আমি বলছি যে এই বিন্দু তিনটি সমরেখ হবে কিনা, এই বিন্দু তিনটি সমরেখ হবে কিনা কিভাবে করে বুঝবো। সমরেখ মানে হচ্ছে তিনটা বিন্দু যদি একটা নির্দিষ্ট সরলরেখা যদি থাকে, একটা নির্দিষ্ট সরলরেখা যদি তিনটা বিন্দু থাকে, একটা নির্দিষ্ট সরলরেখা যদি তিনটা যদি বিন্দু থাকে তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি সমরেখ। কিন্তু ধরে নাও এটা একটা সরলরেখা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু তিনটাকে সমরেখ বলবো না। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু তিনটাকে সমরেখ বলবো না। কেন, কারণ এই বিন্দু দুটো তো সরলরেখায় আছে, এই বিন্দুটা সরলরেখায় নেই, বাইরে আছে, তার মানে সমরেখ না। এদেরকে যদি তিনটা বিন্দুকে যদি যোগ করে দিই, আচ্ছা আমি ধরে নাও যে এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটিকে আমি সমরেখ বলবো না। কেন বলতো, কারণ এদেরকে যদি আমি যোগ যদি করি, যুক্ত যদি করি, তাহলে কি বলতো সবটিকে যদি যোগ করি তাহলে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে তিনটি বিন্দুকে আমি সমরেখ কখন বলবো, ধরে নাও এরকম একটা বিন্দু নিলাম, এরকম তিনটা বিন্দু নিলাম, তাদেরকে আমি যুক্ত করছি, এটাকে এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, তো বিন্দু তিনটি একটা সরলরেখাতেই পড়ে যাচ্ছে, তখন বিন্দু তিনটি সমরেখ। তাহলে তিনটি বিন্দু দিয়ে যখন ত্রিভুজ গঠন হয়ে যাচ্ছে তখন সমরেখ না।
আর তিনটি বিন্দু যখন যুক্ত করছে সরল রেখা তৈরি হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে কিভাবে করে বুঝবো যে এই বিন্দু তিনটি সমরেখ? আমরা বেশি কিছু না, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব। যদি ক্ষেত্রফল শূন্য হয়ে যায় তাহলে বলবো যে সমরেখ। কিভাবে করে করলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়? আমরা x1 x2 x3 আবার x1 মানে ভুজগুলোকে প্রথমে লিখলাম, তারপরে কোটিগুলোকে y1 y2 y3, তারপরে আবার y1, ভুজগুলোকে লিখলাম তারপরে কোটিগুলোকে। তাহলে ভুজগুলোকে লিখলাম তারপরে কোটিগুলোকে লিখলাম, এরকম ভাবে সাজিয়ে দিয়ে তো আমরা ত্রিভুজ গঠন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। তেমনই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র প্রয়োগ করব। এগুলোকে গুণ করো, প্রথমে গুণ করো, কিন্তু এক্ষেত্রে হাফ লেখার দরকার নেই, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হাফ ব্যবহার করছিলাম। এক্ষেত্রে হাফটাকে না ব্যবহার করলেও চলবে, ঠিক আছে। এবার তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে করতে পারো। এক্ষেত্রে আমরা কি কি করবো বলো তো? বিন্দু তিনটি যেমন x1 আর x2 কে গুণ, x1 আর y2 কে গুণ করলাম, x1 y2 প্লাস x2 y3 প্লাস এখানে কি আছে বলো, x3 y1। এটি সবটিকে যোগ করে বাদ দিব, এটার এটা গুণ করো, x2 y1 প্লাস এটার এটাকে গুণ করো, x3 y2 প্লাস এটাকে গুণ করো, x1 y3। এই যে এদের গুণফলটিকে সবটিকে যোগ করে আর এদের গুণফলটিকে সবটিকে যোগ করে এটা থেকে এটাকে বাদ দিয়ে যদি সেটা যদি জিরো আসে, যদি এর মানটা জিরো আসে তবেই সমরেখ হবে। এটা সমান সমান জিরো হলে কি বলতো, সমরেখ হবে। কি বুঝলা? যদি এই যে যেটা ক্যালকুলেশনটা দেখালাম যে এরকম ভাবে গুণ করবা, গুণ করে যেটা হবে সবটির যোগফল, আবার এগুলোকে গুণ করবা, গুণ করে যেটা হবে সবটির যোগফল, এইভাবে লিখে দিবা। আর এদের আবার এই পুরোটার যে মানটা বেরোবে সেটা থেকে এর মানটাকে যদি আমি বাদ দিই, আর যদি জিরো যদি হয় তবে আমরা বলবো যে সমরেখ হবে। আর যদি না জিরো হয় তাহলে সমরেখ হবে কিনা সেটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে গেলে মনে হয় ধারণা ক্লিয়ার হবে। চলো, আমি তিনটা বিন্দু নিচ্ছি, একটা 2,4, আর হচ্ছে 4,8, আর একটা হচ্ছে 6,12। এই যে তিনটা আমি বিন্দু নিলাম, এই বিন্দু তিনটি সমরেখ হবে কিনা আমরা টেস্ট করবো। হ্যাঁ, চলো, এটা হয়ে গেল x1 y1, এটা x2 y2, এটা x3 y3। আমি তাহলে ভুজগুলোকে আগে গঠন করে নিই, ভুজগুলোকে আগে লিখে নিই, 2 4 6, তারপরে আবার টুটাকে পরে বসে দিলাম, মানে প্রথম ভুজটা আবার শেষে বসবে। তারপরে কোটিগুলো 4 8 12, আর প্রথম কোটিটাকে আবার শেষে আমরা বসে নিলাম। ঠিক আছে, এভাবে করে লিখে নেওয়ার পরে আমরা এগুলোকে গুণ করব, গুণ করে নিব। তাহলে 8 দুনা 16 প্লাস 4 12 48 প্লাস 4 6 24, সবটিকে আমরা যোগ করব, মাইনাস আবার এগুলোকে গুণ করো, 4 4 16 প্লাস এটাকে গুণ করবো, 6 48 প্লাস এটাকে গুণ করব, 12 দুনা 24, গুণ করে নিলাম। এখন কাহিনীটা হচ্ছে আমি যদি এদের যোগফল বের করি, যোগফল বের করি, কত হচ্ছে, এটাকে যোগ করলে গেলে হচ্ছে 40 40 80 88, মাইনাস এটা কি বেরোচ্ছে 16, এটা হচ্ছে 40 আর 48। আচ্ছা, একই জিনিস বেড়ে গেছে, দেখো সেম টু সেম জিনিস। তাহলে এখানে বেড়ে গেলো 88, ইকুয়াল টু কি বেরোচ্ছে বলো, জিরো বেরোচ্ছে। দেখো কি বেরোলো, জিরো বেরোলো না এদের ভ্যালুটা? তাহলে তুমি এখন বলে দিতে পারো, কি বলতে পারো বলো, যে যেহেতু জিরো বেরোলো সেহেতু বলবা যে অতএব অতএব 2,4 4,8 আর হচ্ছে 6,12 বিন্দু তিনটি সমরেখ
সামরিক, প্রমাণিত হলো। কিন্তু যদি জিরো যদি না হতো, এখানে অষ্টআশি আসলো ধরে নাও, এখানে অন্য কিছু চলে আসলো, যদি আলাদা হতো তাহলে বিয়োগফলটা শূন্য হতো না। আর শূন্য যদি না হতো, জিরো যদি না হতো, তাহলে আমরা কি বলতাম যে বিন্দু তিনটি সমরেখ নয়। ভাষা বোঝা গেছে সবার? এবার তোমাদের ক্লাস 11-এ হতে পারে এটা পূর্ব পাঠের আলোচনা, তবে তোমাদের ক্লাস 11 এবার নতুন একটা জিনিস তোমরা শিখবা, সেটা হচ্ছে কি বলতো, ধরে নাও যে এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এরকম ভাবে আমরা মানে কি বলতো ছেদ করলো, ধরে নাও আমরা এটাকে লিখি এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এগুলো জাস্ট এগুলো নিচু ক্লাসে আমরা শিখে আসছি। এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, যেটা আমরা সাধারণত 0,0 দিয়েই চিহ্নিত করি, মানে মূল বিন্দুটাকে। এবার ধরে নাও যে সরলরেখার মানে এই মূল বিন্দুটার স্থানান্তরণ ঘটলো, ধরে নাও এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সরে গিয়ে এখানে চলে আসলো, এই মূল বিন্দুটা এই বিন্দু থেকে সরে এই জায়গাতে চলে আসলো, তখন দেখো প্রথমে 0,0 বিন্দুতে মূল, এটা জরুরি নয় যে মূল বিন্দু সর্বদা 0,0 বিন্দুতেই থাকবে, এটা কিন্তু জরুরি নয়, ঠিক আছে, সেটা অন্য কোনো বিন্দুতেও থাকতে পারে। এবার অন্য বিন্দুটা কি আমি ধরবো, এটা যদি 0,0 হয় তাহলে অন্য বিন্দু, এই বিন্দুটা আমি ধরে নিলাম আলফা কমা বিটা, এই বিন্দুটা আমি ধরে নিলাম আলফা কমা বিটা, তাহলে মানে এই বিন্দুর স্থানাঙ্ক অ্যাকচুয়ালি এটা তখন হয়ে গেল x1, আর এটা হয়ে গেল x1 ড্যাশ, এটা হয়ে গেল y1, আর এটা হয়ে গেল y1 ড্যাশ। তাহলে এভাবে করে আমাদের সরল রেখাগুলো, অ্যাকচুয়ালি সরল রেখাগুলো কি বলতো, এই যে এটা যে এক্স অক্ষ ছিল কিনা, এক্স অক্ষের সমান্তরালে এই এক্স অক্ষটা থাকবে, আর এই ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সমান্তরালে থাকবে। তাহলে এই যে এরকম ঘটনা ঘটাটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন, স্থানান্তরণ। অর্থাৎ কার স্থানান্তরণ, মূল বিন্দুর স্থানান্তরণ। মূল বিন্দুটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে চলে গেলাম, এক্স অক্ষটাকে এখান থেকে আমরা এখানে নিয়ে চলে গেলাম, ওয়াই অক্ষ যেটা, এই ওয়াই অক্ষটাকে এখান থেকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। ওই জন্য মূল বিন্দুটা এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসলো। মূল বিন্দু তখন 0,0 বিন্দুতে ছিল, এখন আলফা কমা বিটা বিন্দুতে আছে, ঠিক আছে। এবার ধরে নাও যে এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে পি, যার স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই। কিসের সাপেক্ষে এক্স কমা ওয়াই, এই মূল বিন্দুর সাপেক্ষে এক্স কমা ওয়াই। তবে আমি যদি বলি এই মূল বিন্দুর সাপেক্ষে এটা কি হবে, এই মূল বিন্দুর সাপেক্ষে সেটাকে আমরা ধরে নিলাম, কি ধরবো বলো তো, সেটাকে ধরে নিলাম আমরা x1, y1, এটা নিয়ে নিলাম এই মূল বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে স্থানাঙ্ক, আর এই মূল বিন্দুর সাপেক্ষে উপরের স্থানাঙ্কটা। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যে এই x আর x1 এর মধ্যে সম্পর্কটা কি হবে, y আর y1 এর মধ্যে কি সম্পর্কটা হবে, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। আমরা একটা কাজ করি, এগুলো মানে অক্ষগুলোকে আরো একটু করে বাড়িয়ে নিই, বেশি সুবিধা হবে বুঝতে। অক্ষগুলোকে একটু করে বাড়িয়ে নিলাম, বুঝতে সুবিধা হবে। এটা এক্স, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। আচ্ছা, এটাকে একটু উপরে উঠে নি, ওয়াই ওয়ান, এক্স ড্যাশ না, এটা এক্স ওয়ান, হ্যাঁ এটা এক্স ওয়ান, এটা এক্স ওয়ান ড্যাশ, এটা এক্স এক্স, এটা ওয়াই ছিল, ঠিক আছে। এবার কি বলতো, আমার কাছে কথা হচ্ছে এক্স আর এক্স ওয়ান এর মধ্যে সম্পর্কটা কি। চলো এই মূল বিন্দুর সাপেক্ষে স্থানাঙ্ক এটা এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বলতে কি বোঝায়, যে এক্স অক্ষ বরাবর কি বলতো, এক্স অক্ষ বরাবর কতটা এসেছে, এক্স এককে এসেছে, আর ওয়াই অক্ষ বরাবর কতটা উঠেছে উপরে, ওয়াই একক উপরে উঠেছে। মানে এখান থেকে এতটা, এখান থেকে যতটা কতটা এসেছে, এক্স একক এসেছে, আর এখান থেকে একটু কতটা উপরে উঠেছে, ওয়াই একক উপরে উঠেছে। মানে এখান থেকে এই পুরোটা হচ্ছে এক্স একক, আর এখান থেকে এই পুরোটা কত বলতো, ওয়াই একক। মানে এই পুরোটা কত, ওয়াই একক,
ওই জন্য তো এটা স্থানাঙ্ক এক্স হয়, মানে এক্স একক এসে ওয়াই একক উঠেছে, ওই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এবার একটা কথা বলো, এই পুরোটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এইটুকু কত, এখান থেকে যে এখান থেকে এইটুকু কত হতে পারে? মূল বিন্দুটা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে এটা যদি আলফা কমা বিটা হয় এই বিন্দুটা, তাহলে বলো এখান থেকে আলফা এসেছে, এখান থেকে বিটা উপরে উঠেছে, তবে তো এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা। তার মানে এখান থেকে এইটুকুটা কি বলতো আলফা, আর এখান থেকে এইটুকুটা কি বলতো বিটা। আরেকবার বলছি, এই বিন্দুটার স্থানাঙ্ক, এই মূল বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা কেন ধরে নিতে হবে, কেন? যে এখান থেকে এটুকু আলফা এসেছে, এখান থেকে এটুকু বিটা, এক্স অক্ষ বরাবর আলফা একক এসেছে, ওয়াই অক্ষ বরাবর বিটা একক উপরে উঠেছে, ওই জন্য এই স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা। আমাদের এই স্থানাঙ্কটাও এই মানে এই মূলবিন্দুর স্থানাঙ্কটাও এই মূলবিন্দুর স্থানাঙ্কের ভিত্তিতেই পরিকল্পনা করতে হবে। তাহলে এখান থেকে আলফা আর এখান থেকে এটুকু বিটা, তাহলে বলো তো এখান থেকে এইটুকু আলফা, এখান থেকে এইটুকু আলফা, তাই না? আর পুরোটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এটুকু কত? এই পুরোটা হচ্ছে এক্স, আর এখান থেকে এটুকু আলফা, তার মানে এই যে এই অংশ, এখান থেকে এই অংশটুকু কত, এখান থেকে এই অংশটুকু কত? এইটুকু হচ্ছে আলফা আর পুরোটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এটুকু কত হবে বলো? এখান থেকে এই পুরোটা থেকে এতটা কমিয়ে দাও, কতটা কমবে? এখান থেকে আলফা একক কমিয়ে দাও, তবে তো এটুকু পাবো আমি। তার মানে এখান থেকে এইটুকু হবে এক্স, এক্স মাইনাস আলফা, এখান থেকে এইটুকু হবে এক্স মাইনাস আলফা। এবার এখান থেকে এইটুকু যদি এক্স মাইনাস আলফা হয়, এইটুকুর সাথে এইটুকু সমান না? তাহলে মানে এখান থেকে এইটুকু আর এইটুকু কি বলো তো সমান, তার মানে এইটুকু যদি এক্স মাইনাস আলফা হয়, এটুকু হবে এক্স মাইনাস আলফা, মানে এখান থেকে এটুকু হবে এক্স মাইনাস আলফা। ক্লিয়ার হচ্ছে? এবার এখান থেকে এটুকু কত? বিটা, এখান থেকে এটুকু বিটা, তার মানে এখান থেকে এটুকু বিটা, তার মানে এখান থেকে এটুকু কি বলতো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটুকু হচ্ছে বিটা, কারণ এখান থেকে এটুকু বিটা, সেহেতু এখান থেকে এটুকু বিটা, তাহলে এটা হয়ে গেল বিটা। এবার পুরোটা হচ্ছে ওয়াই, তাহলে পুরোটা ওয়াই, এখান থেকে এটুকু বিটা, তাহলে এইটুকু কত হবে? এটুকু কত হবে? এটুকু হবে এই পুরোটা থেকে আমি যদি বিটা অংশটুকু বাদ দিই তবে তো এটুকু, এই যে পুরোটা যে ওয়াই, বিটা অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি তবে এটুকু পাবো, তাহলে পুরোটা যে ওয়াই, ওয়াই থেকে আমি বিটা বাদ দিয়ে দিলাম, ওয়াই থেকে আমি বিটা বাদ দিয়ে দিলাম, তবে তো এটুকু পেলাম। তাহলে বলো তো এখান থেকে এই মূল বিন্দুর সাপেক্ষে, এই মূল বিন্দুর সাপেক্ষে এখান থেকে এটুকু এতটা এসেছে, এখান থেকে এটুকু এতটা এসেছে, তাহলে এটার স্থানাঙ্ক এই মূল বিন্দুর সাপেক্ষে এটা স্থানাঙ্কটা কত হওয়া উচিত? এই স্থানাঙ্কটা কত হওয়া উচিত? এটা মূল বিন্দুর সাপেক্ষে এই স্থানাঙ্কটা কত হওয়া উচিত? এখান থেকে কতটা এসেছে? বলছে এক্স কমা এক্স মাইনাস আলফা, এখান থেকে এটুকু কত হয়েছে? এক্স মাইনাস আলফা। আর এখান থেকে এইটুকু কত গেছে? বলছে ওয়াই মাইনাস বিটা, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক ওয়াই মাইনাস বিটা হওয়া উচিত, মানে এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা, মানে এত একক, মানে এত একক এক্স মাইনাস আলফা। অ্যাকচুয়ালি আমি এখানে নিচে লিখলে মনে হয় বিষয়টা ভালো বোঝা যাবে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এখান থেকে এইটুকু এতটা এসেছে, এই যে এতটা, আর এখান থেকে এইটুকু এতটা এসেছে, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হওয়া উচিত এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা। এটা মানে এটা স্থানাঙ্ক হওয়া উচিত এর, কিন্তু এই বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে স্থানাঙ্ক আমরা এটা নিয়েছি না, ওই জন্য এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাবে, মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ঠিক আছে? আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে এখান থেকে এত একক এসেছি, আর এখান থেকে এখানে এতটা একক এসেছি, ওই জন্য এর স্থানাঙ্কটা হয়ে গেল এত কমা এত, মানে এটা। আবার আমরা কি নিয়েছি? প্রথমে আমরা নিয়েছিলাম যে এই মূলবিন্দুর সাপেক্ষে স্থানাঙ্ক এত, এক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওই জন্য এটা স্থানাঙ্কের সাথে এটা স্থানাঙ্ক ইকুয়াল হয়ে গেল। এখন বলো ভুজের সাথে ভুজকে আমি সমান করলাম, ভুজের সাথে ভুজকে আমি সমান যদি করি তাহলে কি হচ্ছে বলো? এক্স মাইনাস আলফার সাথে কি সমান? এক্স ওয়ান সমান, তাহলে এক্ষেত্রে এক্স সমান কি হচ্ছে বলো? এক্স ওয়ান প্লাস আলফা। তাহলে এটা একটা সম্পর্ক, আমি প্রথমে বলেছিলাম না যে এটা স্থানাঙ্ক আর এটা স্থানাঙ্কের মধ্যে আমি যে সম্পর্ক খুঁজবো, তো ভুজের সাথে ভুজের কি সম্পর্ক? যে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আলফা। আর আমি যদি কোটির সাথে কোটিটাকে যদি সমান করি, তার মানে কি ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু ওয়াই ওয়ান, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি বলতো ওয়াই ওয়ান প্লাস হচ্ছে বিটা, তাহলে এটা একটা স্থানাঙ্ক বেড়ে গেল, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস বিটা, এটা একটা স্থানাঙ্ক, মানে
ভুজগুলোর মধ্যে সম্পর্ক এটা, আর কোটি দুটোর মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, এদেরকে বলা হয় ট্রান্সফরমেশন ইকুয়েশন, সমীকরণ মানে স্থানান্তরিত সমীকরণ। মানে স্থানান্তরণের পরে যে স্থানাঙ্ক পেলাম, মূল বিন্দুর মানে মূল বিন্দুর স্থানাঙ্ক বা মূল বিন্দু স্থানান্তরণের ফলে যে বিন্দুটার স্থানাঙ্ক পেলাম সেটা এবং আগের স্থানাঙ্ক দুটোর ভুজের সম্পর্ক আর কোটির সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, এবার কিছু আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, দেখো চতুর্ভুজ বলতে আমরা বিশেষ কিছু চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর রম্বস। এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা স্থানাঙ্কের ভিত্তিতে এদের মানে কি বলবো, এদেরকে আমরা কিভাবে করে চিনবো যে কোনটা। আমি ধরে নাও যে চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম এবং সেই স্থানাঙ্কগুলো দিয়ে মানে কোনো চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক আমি তোমাদের দিয়ে দিলাম, তাহলে তোমরা কিভাবে করে বুঝবা যে সেটা বর্গক্ষেত্র না সামান্তরিক না আয়তক্ষেত্র নাকি রম্বস, কিভাবে করে চিনবা সেই জিনিসগুলো আমরা জেনে নিই। সিম্পল ভাবে ধরে নাও যে আমি একটা বর্গক্ষেত্র দিলাম, মানে সরি একটা চতুর্ভুজ দিলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এটা হয়ে যাচ্ছে x2, y2, এটা হয়ে গেল x3, y3, আর এটা হয়ে গেল x4, y4। তো এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুর যে স্থানাঙ্ক আমরা জানি, এখন আমি বলছি যে এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ, কিভাবে করে বুঝবো। সিম্পল জিনিস, দেখো এটা হয়ে গেল, এটা বিন্দু, এটা বিন্দুর নাম এ, এটা বিন্দুর নাম বি, এটা বিন্দুর নাম সি, আর এটা বিন্দুটার নাম নিলাম ডি। ঠিক আছে, এবার বেশি কিছু না, সিম্পল ভাবে চারটা বাহুর দৈর্ঘ্য বের করবা। দেখো এটা বাহুর দৈর্ঘ্য কিভাবে করে বের করবা, এটা বিন্দু আর এটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করবা, তবে এটা বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তারপরে এটা বাহুর দৈর্ঘ্য বের করে নিলে, ধরে নাও বিসি, এটা বিন্দু আর এটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করলে, অর্থাৎ এটা বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে বিসি। একইভাবে এই এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করবা, তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে। আর একইভাবে এই বাহু দুটি মানে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করবা, তবে এডি বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যখন দেখতে পাবা যে কি বলতো, ধরে নাও যে এটার সাথে এটা সমান হচ্ছে, অর্থাৎ এবির সাথে সিডি সমান হচ্ছে, মানে এবির সাথে সিডি সমান হচ্ছে। আবার দেখতে পাচ্ছ এডির সাথে বিসি সমান হচ্ছে, অর্থাৎ বিসি সমান এডি হচ্ছে। সিম্পল ভাবে যদি আমি বলতে চাই, বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, এটার সাথে এটা সমান হচ্ছে, এটার সাথে এটা সমান হচ্ছে, কিন্তু এটার সাথে এটা সমান হয় না, এটার সাথে এটা সমান হয়, মানে পাশাপাশি বাহুগুলো সমান হচ্ছে না। ধরে নাও তুমি যে বাহুগুলোর মান বের করলে, চারটা বাহুর মান, দেখতে পাচ্ছ যে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, পাশাপাশি বাহুগুলো সমান হয় না। সেক্ষেত্রে তুমি বলবা যে এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিক যদি দেখাতে বলে তাহলে বিপরীত বাহুগুলো সমান দেখানো যথেষ্ট। ঠিক আছে, তাহলে সামান্তরিক। কিন্তু আবার বলছি যে বিপরীত বাহুগুলো সমান হয়ে গেল, মানে এবির সাথে সিডি সমান হয়ে গেল, বিসির সাথে এডি সমান হয়ে গেল, মানে বিপরীত বাহুগুলো সমান হয়ে গেল। এবার আমি তোমাকে নির্ণয় করতে বলছি কর্ণ। কর্ণ দুটি নির্ণয় করো, কর্ণ দুটির দৈর্ঘ্য কি হবে, কর্ণ কোনটা কোনটা, এ আর সি বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয় করবা কিনা, এ আর সি বিন্দুর মধ্যে মানে বিপরীত কৌণিক বিন্দু দুটির মধ্যে যদি দূরত্ব নির্ণয় করো তাহলে সেটা একটা কর্ণ বেরোবে। এই বিপরীত কর্ণ মানে এই বিপরীত কৌণিক বিন্দু দুটির মধ্যে যদি দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে আর একটা কর্ণ তৈরি হয়ে যাবে। মানে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করলে আর একটা কর্ণ পেয়ে যাবা, মানে এটা এসি আর এটা হচ্ছে বিডি। মানে কর্ণ দুটির দৈর্ঘ্য বের করার জন্য বিপরীত কৌণিক বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করে এটা কর্ণ, আর এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করলে গেলে এটা কর্ণ বেরোবে। এবার যদি কর্ণ দুটি যদি সমান যদি হয়ে যায়, এটা কর্ণের নাম কি, এসি, আর এটা কর্ণের নাম কি বলতো, বিডি। কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান যদি হয়ে যায় তাহলে কি বলবো বলতো, মানে বিপরীত বাহুগুলো তো সমান হচ্ছেই, বিপরীত বাহুগুলো সমান হওয়ার সাথে সাথে কর্ণ দুটিও সমান হচ্ছে, তখন বলবা যে এটা হচ্ছে আয়তক্ষেত্র। কি বলতো, চতুর্ভুজটি হচ্ছে আয়তক্ষেত্র। অতএব চতুর্ভুজটি কি, চতুর্ভুজটি আয়তক্ষেত্র।
বলবা যে চতুর্ভুজটি আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান হওয়ার সাথে সাথে কর্ণ দুটিও যদি সমান হয়ে যায় তাহলে কি বলবা বলো তো, যে চতুর্ভুজটি হচ্ছে আয়তক্ষেত্র। ক্লিয়ার? এই ব্যাপার। এবার চলো কন্ডিশন 3, 3 নম্বর কন্ডিশন। তুমি এবি বাহুর মান বের করলা, বিসি বাহুর মান বের করলা, সিডি বাহুর মান বের করলা, এডি বাহুর মান বের করলা, সবটি বাহুই বের করলা। বের করার সময় বা বের করার পরে দেখছো যে সবটি বাহুই সমান হয়ে যাচ্ছে, মানে এবির মান যত পেয়েছো বিসির মানও তত পেয়েছো, সিডির মানও তত পেয়েছো, এডির মানও তত পেয়েছো, মানে সকল বাহুকে সমান পেয়ে গেছো। যখন সব কটা বাহু যদি সমান পেয়ে যাও, মানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, মানে চারটা বাহুই সমান, তখন বলবা যে অতএব চতুর্ভুজটি রম্বস। কি বলবা? চতুর্ভুজটা রম্বস। যখন চারটা বাহুই সমান কি বলবা? চতুর্ভুজটি হচ্ছে রম্বস। বুঝেছো? এবার চলো আর একটা কন্ডিশন আমি বলে দিই। ধরে নাও যে এবি সমান বিসি সমান সিডি সমান এডি। তোমরা বলবা যে স্যার আপনি তো ওটাই লিখলেন, ওপরে যেটি বললেন যে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, ওটি তো লিখলেন। হ্যাঁ লিখলাম, এখানে তো লিখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আর একটা কন্ডিশন দিয়েছিলাম না। এবার ধরে নাও যে এক্ষেত্রে চারটা বাহু সমান কিনা, এক্ষেত্রেও চারটা বাহু সমান, কিন্তু চারটা বাহু সমান হওয়ার সাথে সাথে বলছে কর্ণ দুটিও যদি সমান হয়ে যায়, কর্ণ এটা এসি এটা হচ্ছে বিডি, এসি সমান বিডি। এক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হচ্ছিল ওই জন্য সামান্তরিক, এক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হওয়ার সাথে সাথে কর্ণ দুটিও সমান হচ্ছিল ওই জন্য তাকে আয়তক্ষেত্র বানিয়ে দিলাম। এক্ষেত্রে সকল বাহু সমান, চারটা বাহুই সমান ওই জন্য তাকে রম্বস বললাম। এক্ষেত্রে কি হচ্ছে, সকল বাহু সমান তার সাথে সাথে কর্ণ দুটিও সমান। এখানে সকল বাহু সমান হওয়ার সাথে সাথে কর্ণ দুটিও যখন সমান হয়ে যাচ্ছে তখন কি বলবো বলো, যে চতুর্ভুজটি বর্গক্ষেত্র। একেবারে চতুর্ভুজটি হচ্ছে আগে সরি চতুর্ভুজটি হচ্ছে বর্গক্ষেত্র যখন সকল বাহু সমান হওয়ার সাথে সাথে কি বলতো, কর্ণ দুটিও সমান হবে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা দেখো এই চ্যাপ্টারের এই ছিল আমাদের আলোচ্য সবগুলো থিওরি। এবার এর পরে আমরা বেশ কিছু অঙ্ক করব এই চ্যাপ্টার থেকে, তারপরে আবার নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।